এই গ্রামটার নাম আমরা শুনলাম বাঁশপাল্লা গ্রাম। এখানে নির্মল মুখোপাধ্যায় আছেন আর মীনা কুমারী আছেন। ওনাদের গ্রাম বলুন বা ওনাদের এখানে বসবাস বলুন, আপনাদের কেমন লাগছে? আপনাদের গ্রামে ওনারা দুজন আছেন, ওনারা তো খুব ফেমাস একটা পরিচিত বা যাত্রা সড়ক, যাকে আমরা টোটাল যাত্রা পাগল মানুষরা সবাই চিনি, সবাই জানি। আপনাদের কেমন লাগছে? আপনারা কথা বলেন মানুষগুলোর সাথে? আচ্ছা, একদম মাটির মানুষ। আপনাদের গ্রামে কি যাত্রা টাত্রা হয়? এমেচার ক্লাব করেন? দল আছে। যাই হোক, মানুষগুলো আপনাদের গ্রামে আছে। আমরা কলকাতা থেকে এসেছি, অত দূর থেকে এসেছি, বা আরো মানুষ আছে মানুষগুলোকে দেখতে। আপনাদের ভালো লাগে? আর আমরা এসেছি কে স্টুডিও থেকে। আজকে আমরা যাত্রা সড়ক নির্মল মুখোপাধ্যায় আর মীনা কুমারী বাড়িতে মানুষগুলো কেমন আছে দেখতে। যাই হোক, আপনাদের সাথে কথা বলেও ভালো লাগলো যে আপনারাও মানুষগুলোর পাশে আছেন, থাকছেন, মানুষগুলোর সাথে মিশছেন, দেখবেন। এটুকুই আমাদের কে স্টুডিওর পক্ষ থেকে আপনাদের কাছে বিনম্র। শরৎকাল আসছে, এটা প্রকৃতির শরৎকাল, আর আমরা এসেছি যাত্রা শরৎ নির্মল মুখার্জির বাড়ি। আসুন, আমরা ঢুকবো, আমরা কথা বলবো, সেই মানুষটা কেমন আছেন, কি করছেন। মীনা কুমারী, নির্মল মুখোপাধ্যায়, মানে আমাদের পূর্বপুরুষ বা আমাদের 90 দশকের যাত্রা পাগল মানুষদের কাছে এক অনবদ্য অভিনেতা অভিনেত্রী, মানে সে বলার মতো আমার ভাষা আসছে না যে কি বলে সম্বোধন দেব। দেবদেবীও বলতে পারেন। সেইভাবে আমরা স্যারের বাড়িতে আমরা এসছি আজ। মানুষটা কেমন আছে, কি করছে, যাত্রা জগৎ তাকে কি দিয়েছে, কতটা মনে রেখেছে, আজ আমরা কে স্টুডিও পক্ষ থেকে আমরা তার সমস্ত দেখব। কথা বলে যাত্রা সড়ক নির্মল মুখার্জি ও মীনা কুমারী ম্যাডাম কেমন আছেন, কি করছেন, আসুন সেটা শোনা যায়। আমরা আজ এসেছি যাত্রা শরৎ, যাকে আমরা হয়তো আমার বয়সী নতুন প্রজন্মের ছেলেমেয়েরা চেনেন না, জানেন না, কিন্তু আমাদের পূর্বপুরুষ বা 90 দশকের যাদের জন্য পাগল, যাকে আমরা দেবদেবী ভাবে আমরা শুনে এসেছি, ক্যাসেট দেখেছি, কিন্তু মঞ্চে অভিনয় করতে না দেখতে পাওয়াটা সেটাই আক্ষেপ। আজকে সেখানেই এসে পৌঁছেছি, সেই দেবদেবীর বাড়িতে, যাত্রা শরৎ নির্মল মুখার্জি, আর আমার পাশে আছে দিদিভাই মীনা কুমারী। নমস্কার। আমাদের কে স্টুডিওর তরফ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ। স্যার, বলছিলাম আপনার ক্যাসেট দেখেছি স্ত্রী পরস্ত্রী, আমার খুব ভালো লেগেছে। আপনার স্ত্রী পরস্ত্রীর দিদিভাইয়ের আর আপনার যা অভিনয়ের দাপট সেকালে, আর এখন যাত্রার যারা বই লিখছেন যে নাট্যকাররা, আকাশ পাতাল তফাৎ। সেই সময়ের গান বা সেই সময়ের যে অভিনয়ের ধারাটা ছিল, সেটা নিয়ে যদি একটু আলোচনা করেন। আমি বিষাদরে আসি 1961 সাল।
তখন সব ধরনের অভিনয় হতো, পৌরাণিক, ঐতিহাসিক, সামাজিক হতো। একদম সামাজিক বইতে ধারতো না, বুঝতেও পারতো না সামাজিকটা হবে কি। তখন আমি একটু সিনেমা দেখতাম, একটু সিনেমা দেখার নেশা ছিল। একদিন সিনেমা দেখতে গিয়ে একটু ভাবছি যে একই হলে যদি পৌরাণিক, ঐতিহাসিক, সামাজিক, পৌরাণিক, ঐতিহাসিক, জাদুর বই ইত্যাদি চলতে পারে, তাহলে যাত্রায় কেন শুধু পৌরাণিক আর ঐতিহাসিক? এইটা নিয়ে আমার মনে হলো আমি যাত্রায়, তখন আমার একটু বেশ যাত্রা একটু পরিচিতি হয়েছে ওই সব চরিত্র করে। এবং তখন আমাকে চাকরির জন্য যেতে হতো না কোথাও, আমার বাড়িতেই মালিক পক্ষ এসে বলতেন আমার দ্বারা কাজ করবে। যখন এই ডিমান্ডটা বুঝতে পারলাম, তখন আমি একটা বই লিখি, সামাজিক কলা, এক মুঠো অন্ন। এক মুঠো অন্ন, এক মুঠো অন্ন, আচ্ছা। সেটা লিখেছিলাম যে এক মুঠো অন্নের জন্য এক একটা সংসারে নিম্নবিত্ত বা মধ্যবিত্ত কত অশান্তি, কত কিছু হতে হয়, ভাই ভাতের জন্য কত কত ঘটনা ঘটে। হ্যাঁ, তখন তো বাংলাদেশ আর আমাদের ভাগের সময়ও যখন ভৈরব বাবু 1 পয়সার মা লিখেছিলেন, ওই ধরনের গল্প। না, ওই ধরনের নয়, ভৈরববাবু এসেছেন আমার 5 বছর পরে। আচ্ছা, মানে আপনি আগে ছিলেন। আচ্ছা, আমার 5 বছর পরে। এটা ভৈরব বাবু নিজেই বলেছেন। আমাদের একটা মা বিক্রির মামলা যে ধরনের গল্প ছিল, এটা দেশভাগের। তা আমি সেই 1966 সালে একটা দল এলো আমার কাছে। আমি তাদের প্রথম বললাম যে সামাজিক বই যদি করে আমাদের লেখা, তাহলে আপনার দলে আমি চাকরি করতে রাজি আছি, কাজ করি। সেই দলের সব দায়িত্ব আমারই ছিল, শিল্পীদেরও আমি নিয়েছিলাম। তখন এই প্রথম আমার অন্যান্য বইও ছিল, যেমন কিছু কাল্পনিক বই, যেমন গুম গুহার কাহিনী, ঐতিহাসিক একটা বই, এবং আর এক ব্রজেনবাবুর একটা বই, আর সামাজিক বই এক মুঠো অন্ন। তো মালিক প্রথমে ওই আমাকে নেওয়ার জন্য রাজি হয়েছিল, কিন্তু অন্যান্য বই যখন রিহার্সাল হয়ে গেছে, গানে পাঠে হয়ে গেছে, তখন আমি বললাম যে কাল থেকে এক মুঠো অন্ন রিহার্সাল হবে। তো মালিক করলেন কি, গিয়ে আমাকে বলতে সাহস না পেয়ে, যদিও তিনি আমার অনেক বয়স অনেক বড়, সাহস না পেয়ে দল পরিচালক তাকে গিয়ে বললেন যে আপনি ওকে বলেন এইসব বই কেউ দেখবে, এই ঘরের জামা কাপড় পরা, এইসব পোশাক। আমি এই কথা আমার কানে আসতে আমি বললাম, উনি রোজ রিহার্সাল বাড়িতে আসতে, তাহলে আপনার এই বই যদি না চলে, আমার একটা মনে বিশ্বাস ছিল না চলে, তাহলে আমি এই রিহার্সালে যাবতীয় যা খরচ এবং পোশাক পরিচ্ছদ করতে যা লাগবে, জামা কাপড়, সব কষ্টের চার্জ আমি দিয়ে দেবো। না না, ঠিক আছে, আপনাকে নিয়েই তো দল, আপনি করুন। যাই হোক, দল প্রথম জামশেদপুর গেল, টাটা জামশেদপুর। তো ওখানে টেলকো বলে একটা জায়গা আছে, খুব বুদ্ধিষ্ট, মানে উচ্চশিক্ষিত সব। সেখানে যাত্রা 6:30টার সময় আরম্ভ হবে। তা যাত্রা যারা করাবেন ওনারা এসে বললেন কী বই হবে? আমি বললাম এক মুঠো অন্ন। কিন্তু ওটা আমার একটা, আমি সঙ্গেই ছিলাম যে বই ভালো লাগবেই লোক। তো মালিক তখন বললো প্রথম নতুন দলে প্রথম দিন, আমি নতুন দলে নতুন প্রবর্তন হোক না। আচ্ছা স্যার, বলছি মা তুমি দেবী দুজনেই ছিলেন আপনারা, আর স্ত্রী পরস্ত্রী, দুটো বইয়ের মধ্যে কোনটা তখনকার 90 দশকে কোনটা হিট হয়েছিল? দুটোই। মা তুমি দেবী তো ফিল্ম হয়ে গেছে,
আচ্ছা আচ্ছা। আর মা তুমি মা দেবীতে, হলো বন্দি ফিল্ম হয়েছে। আচ্ছা, আর মা তুমি দেবীতে সুরকার ছিলেন শ্যামল মিত্র। হ্যাঁ হ্যাঁ। ওখানে একটা গান আমার খুব, এখনো অ্যামেচারে যারা যাত্রা করছে বা চিতপুর এখন যারা চালাচ্ছেন সেখানে ওই গানটা প্রচলিত, সামনে এগিয়ে চলার নাম জীবন, পিছিয়ে পড়ার নাম মরণ, এগিয়ে যাব জীবন পাবো, পিছিয়ে পড়বো না। ভূপেন হাজারিকার সুর। আচ্ছা, তাহলে গানটা কি, হ্যাঁ, গানটা আপনার লেখা তো? আমার লেখা। কিন্তু সেই গানটা নিয়ে এখন প্রচুর দলে দেখছি, মানে যেসব নতুন নাট্যকাররা এসছেন তাদের স্ক্রিপ্টেও দেখছি বা অ্যামেচার চিতপুর দুটোতেই দেখছি লাগাচ্ছে, মানে এতে আপনার কোনো আপত্তি? আমাকে জানাই না, তা আপত্তি করে। ওটাই। মা তুমি দেবী এমন বই ছিল, একজন 10-12 বার দেখেছেন। হ্যাঁ, বলছে আমি নিজে দুবার দেখেছি। আমি ওই একটা গানের জন্য আমি এই বইটা 10 বার দেখেছি। কি গান বলছে, কি নতুন সুধা, কি যে পুরনো পাত্রে নতুন সুধা। আপনার কণ্ঠে ছিল? না, ওটা গায়কের। আচ্ছা আচ্ছা। লক্ষ বছর পেরিয়ে আমরা আজও রয়ে গেলাম পুরনো পাত্রে পুরনো নতুন সুধা, পাত্র শুধু কি যেন হয়ে বদল শুরু হয়ে গেল। আর দিদি ভাইয়ের ওই স্ত্রী পরস্ত্রীর ওই কলসিকাকে নিয়ে যখন দাদা ওই অ্যাপিয়ার করছিলেন তখন একটা গান, বড় স্ত্রী না, হ্যাঁ স্ত্রী পরস্ত্রী, স্ত্রী পরস্ত্রী তো কলসি তো ছিল না। যখন বিয়ের কথা উঠছিল সাংসারিকেতে, ওখানে একটা গান ছিল যত সম্ভব দ্বিতীয় দৃশ্য। স্ত্রী পরস্ত্রীতে কলসি কাকে কোনো ব্যাপার ছিল না। মেয়েটা বিয়ে হয়, বিয়ে হয়ে যাওয়ার পর মেয়েটা পাগল হয়ে যায়, অ্যাক্সিডেন্টে পাগল হয়ে যায়। সেটা শেষের দিকে, হ্যাঁ, প্রথমের দিকে, প্রথম দৃশ্যের পরেই পাগল হয়ে যায়। আচ্ছা প্রথম আচ্ছা। দৃশ্যে ছিল ওই একজন চাকরের সঙ্গে, মানে কাজ করে যে তার সঙ্গে কথোপকথন। সেখানে একটা আপনার এক্সিট সংলাপে আপনার একটা গান ছিল যত সম্ভব ফ্যামিলি ম্যাটার বা কোনো পরস্পর প্রথম সিনে গান ছিল না, দ্বিতীয় দৃশ্যে আপনার ছিল, সেটা অন্য বই। অন্য বইয়েতে ছিল। আচ্ছা আচ্ছা। এখন ব্যাপার হচ্ছে কি, না। আমি নিজে আমার গানটা আমি খুব ভালোবাসি বলে যাত্রায় যে সেই একটা টিপিক্যাল আলাদা গান হতো, ওটা আমার পছন্দ হতো। আচ্ছা। তাই আমি আমার সুরকাররাও ছিলেন, এই যেমন ভূপেন হাজারিকা, অজয় দাস, শ্যামল মিত্র, মান্না দে, এরা আমার সুরকার ছিলেন। রামকুমার চট্টোপাধ্যায়, অনিল বাগচি। রামকুমার চট্টোপাধ্যায় উনি অন্ধ ছিলেন? না না, ও সেটা রাম কানাই, অন্ধ গায়কটা রাম কানাই চট্টোপাধ্যায়। অন্ধ তো এ তো মান্নাদের কাকা ছিল। আচ্ছা আচ্ছা, কৃষ্ণচন্দ্র দে, হ্যাঁ রাইট। আচ্ছা দিদি ভাই, স্ত্রী পরস্ত্রীর আপনি একটা গান একটু যদি শোনান, কারণ আমি হয়তো বলাটা ভুল হচ্ছে কিন্তু আমার মনে পড়ছে স্ত্রী পরস্ত্রী। স্ত্রী পরস্ত্রীতে গান ছিল না, গান ছিল, দুটো গান ছিল। স্ত্রী পরস্ত্রীটা আলাদা টাইপের বই ছিল, এটা অসাধারণ। হ্যাঁ, দাদা ভাইয়ের প্রথম অ্যাপিয়ার ছিল লাঠি, ছাতা, জুতো নিয়ে হ্যাঁ হ্যাঁ, প্রথম অ্যাপিয়ার ছিল। ওই বইটা আমার চোখের সামনে ভাসছে। দিদি ভাইয়ের হয়তো ভুল হচ্ছে কোথাও বা ভুলে গেছেন। না না, গানটা ছিল, একটা গান ছিল। ভুলে যায়নি, কারণ বইতে ওর চরিত্রটাই ছিল প্রথম একটা বাড়ির কাজের লোক মানে সে এত ভালো, সেই দুজনের মধ্যে এক বন্ধুর মতো ব্যবহার, বা মেয়ে বাবা মেয়ের সম্পর্ক, এরকম একটা সম্পর্ক ছিল। কালমের কান্নাই কি দিদিভাই ছিলেন? ওটা লীনাদি ছিলেন। কালমের কান্না, কালমের কান্না স্যারের লেখা। কালমের কান্না অন্য ভারতীয় অপেরার বই। আচ্ছা আচ্ছা। কিন্তু আমি শুনে এসেছিলাম দাদা ভাইয়ের বই ছিল কালমের কান্না। আমার যত বই
এই আমাকে শরৎ উপাধি যে দিলেন কেন, এ বইগুলো আমি চেষ্টা করতাম মেয়েরা যাতে জেগে উঠতে পারে। যাত্রা শরৎ নামকরণটা ওখান থেকেই এসছে। হয় ওখান থেকে সাংবাদিকরা সব আচ্ছা। দিলেন, আর ওই সংলাপের জন্য আচ্ছা, সবাই বলতো, আমি কি লিখতাম জানি না, কিন্তু বলতো। কিন্তু আপনি যে সময় যে ধারার সংলাপ লিখতেন, এখন বর্তমান যুগে সব পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। একদম হ্যাঁ, এখন আপনার কি মনে হচ্ছে, মানে এখনকার প্রজন্মের যাত্রা দেখে আপনার কি মনে হচ্ছে? যেহেতু ইউটিউব হয়ে গেছে, ফোনে দেখতে পাচ্ছেন, দুজনাই দেখছেন, এখন মানে দেখে কি কোনো আক্ষেপ থাকে না ভালো লাগে, বা কোনটা মানে আপনাদের কি ফিলিংস হয় সেটা দেখুন, বলুন। ক্যামেরার সামনে বললে, যদিও আমি একটু এই বিষয়ে খুব নিরপেক্ষ নির্ভীক, হ্যাঁ, এটাই তো আমরা শুনতে চাই। ক্যামেরার সামনে বললে অনেকে অপ্রিয় হবে। হ্যাঁ, আমাকে ঈর্ষার চোখে এগিয়েই দেখেন বহু লোক। হ্যাঁ, আমি শুধু যারা ভালোবাসেন তারা ভালোবাসার জায়গা অবশ্যই দেবে স্যার। কিন্তু হ্যাঁ, যারা দেবেন না তারা তো নিজেকে, হ্যাঁ, ওটা আলাদা প্রসঙ্গ, কিন্তু আপনি আপনার ধারা থেকে বলুন। এখন যেগুলো হয় ওপেন, যেগুলো আমরা একটা সহজ কথা আমি বলি, এখন আসরে রেপ সিল দেখা। আচ্ছা, হ্যাঁ, মানে ভিলেন যে গল্প করতে করতে গান গাইতে গাইতে বেড়ে দিচ্ছে। আমি চাই যাত্রা যেহেতু লোকশিক্ষার একটা অঙ্গ বড় অঙ্গ, বলিষ্ঠ মাধ্যম, সেখানে আমি জানি এইভাবে হয়তো ভিলেন আছে, কিন্তু আমি সেটা পরিবেশন করবো কেন? কাপড়ের মধ্যে আমরা সবাই উলঙ্গ, আমরা কি তাই হলে উলঙ্গ হয়ে থাকি? রাইট। হ্যাঁ, এইগুলো মেনে চলতে হবে। এখন হয় কি, এখন যেমন মিউজিক কমে গেছে, এই শিল্পীর সংখ্যা কমিয়ে দিয়েছে, একটা পরিপূর্ণ নাটক লেখাও নাট্যকারদের পক্ষে অসুবিধা। কারণ মালিক পক্ষ ঠিক করে নিয়েছে, আমার 8টা ছেলে 4টে মেয়ে, আমার বাজেট কমানোর কমানোর জন্য। কিন্তু এটা তো রেটটা তো যথেষ্টই আছে উঁচু, বাজেট কমানোর জন্য অঙ্গহান। এখন যাত্রা হচ্ছে না যাত্রা, না সিনেমা, না ডান্স হাঙ্গামা, সব মিলে একটা ককটেল। হ্যাঁ, গজঘণ্ট এই হয়ে গেছে এখন যাত্রা, এই চলছে। মানে যাত্রার মানটা মানে আগের থেকে তো এখন সম্পূর্ণ ধারাটা পুরো চেঞ্জ হয়ে গেছে। এখন আগেকার বর্তমান জেনারেশন যারা, তারা কী করে বুঝবে বলুন? আগে কী ছিল তারা দেখেনি, তারা ভিডিও দেখে যারা 2-4টে দেখে তারা একটু বোঝে, আর যারা দেখেন না তারা বোঝেন না। আমি কোনোদিন আমেরিকা যাই, কেমন আপনিও কোনোদিন জানবেন। আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে আমেরিকার অমুক শহরটা কেমন বলুন তো, আপনি কি বলতে পারবেন? রাইট। আগে যে নাটকগুলো হতো সেগুলো এই প্রজন্ম দেখে। এখন এই যা দেখছে, যেমন গান, এত ভালো গান আপনি মনে রেখে দিয়েছেন, এত ভালো ভালো গান, আর এখন গান হয় সব ধার করা, ক্যাসেট এই সিনেমা, এখান থেকে নিয়ে এটা ওখান ঠিক থেকে নয়। নিয়ে। যাত্রা মৌলিকত্ব হারিয়ে গেছে। তখন আগে সুরকারদের, যেটা আপনি বললেন, মান্নাবাবু ছিলেন, শ্যামল মিত্র ছিলেন, তখন যে ধারা, যে আপনাদের চিন্তা ভাবনা, যে বড় মাপের শিল্পী নিয়ে, বড় মাপের সুরকার নিয়ে একটা প্রেজেন্টেশন করা, এখন তো সেই সুরকারদেরও তো নামগন্ধ আমি পাই না। সুরকার নেই এখন। ওই ক্যাসেট দেখে যেহেতু হচ্ছে, যার জন্য আবহ সঙ্গীতের একজন অর্গান বসিয়ে দিল, তাতেই মেকআপ। এখন লাইটের একটা জম করে দেয়, তখন লাইটের ব্যাপারটা এত উজ্জ্বল ছিল না। খুব মার্জিত। যাত্রায় প্রথম সামাজিক ধারা, সামাজিক পালা, সামাজিক ধারাটা এই ঠাকুরের কৃপায়, মায়ের আশীর্বাদে আমি প্রচলন করি। হ্যাঁ, এটাও আমি শুনেছি। আমি প্রচলন করি 1966 সালে। ভৈরববাবুর সাথে আপনার সম্পর্ক কেমন? প্রথম ঘর ভালো ছিল। এই যে বলতে গেলে যে বললাম যে সত্যি অনেক কিছু বলতে গেলে কী বলবো, অনেক কিছু চেপে যেতে হয়, কিন্তু আপনারা যদি বলেন আমি বলতে পারি না, বলার দরকার নেই। সবাই তাকে সবাই ভালো। ভালো। হ্যাঁ, কাউকে আমি ছোট করতে চাই। কোনো নাট্যকারকে ছোট করা উচিত না, সবাই হ্যাঁ, ভালো। যে সেই যার জন্য- কাছে হ্যাঁ, যে যেমনভাবে প্রেজেন্টেশন করছে, এবার সেটা
আমরা গণদেবতা, আমরা দর্শক আসনে বসে যেভাবে আমরা নিচ্ছি, এটা আমাদের ব্যক্তিগত আবার জায়গা থেকে যায়। যাই হোক, আধুনিক যাত্রা প্রসঙ্গে এসে ভালো লাগলো আপনার মতামতটা শুনে। কিন্তু আধুনিক যাত্রা এখন যেগুলো হচ্ছে, আপনি কি দেখেন? মন থেকে বলুন। না, আমি দেখি না। এটাই দু জানি। একটা দেখার পর, আমি দেখেছি দু একটা দেখার পর যেগুলো আসে আর দেখলে আমার একটু মানসিক কষ্ট হয়। এটা তো হবেই। একটা যাত্রা শরৎ মানুষ, যেখানে মানে বহু মানুষের দরবারে যাত্রা শরৎ, নির্মল মুখার্জি, মীনা কুমারী, এক ব্যানারে এক ডাকে মানুষ মাঠের মধ্যে টিকিট সেলে ছুটে যেত। আজকের এই পরিস্থিতিতে, এই আধুনিক মানে বর্তমান আধুনিকতা যাত্রার মধ্যে ঢুকে গিয়ে আমরা কত কিছুই হারিয়েছি। এটা আজকে জানতে পেরে আমি প্রচণ্ড খুশি। কে স্টুডিওর পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ দিদিভাই, দাদাভাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের দলজন মুখ তখন নাম ছিল তো পার্টি পাল্টে দিতে পারে। হ্যাঁ, একজন এই পার্টি থেকে ও পার্টি পাল্টে দিতে পারে, সেরকম বই লিখেছে। সব মানুষ মানুষ নয়। আমার বই ব্যান হয়ে গেছে, সরকার থেকে ব্যান্ড করে দিয়েছে। যেমন গরিব কেন মরে, এটা নিশ্চয়ই আপনার লেখা। গরিব কেন মরে শুনতে পাচ্ছি, দাদা আপনার জন্য আমরা এই জিতেছি এবার। সেটা কত বড় পাওনা। একদম একদম। আর গরিব কেন মরে দাদা ভাই, ওই বইয়ে একটা চরিত্র আমি দেখছিলাম, কৌশিক নায়ক যত সম্ভব। ওই চরিত্রটা কি আপনার কোনো মানে নিজস্ব ব্যক্তিগত মন থেকে লেখা, না চরিত্রটাকে আপনি বাস্তব থেকে তুলেছেন? ওটা ধরে নিন না, আমি যখন যে চরিত্র লিখেছি মন ভাবনা থেকে, আর এই জীবন থেকে নেওয়া, এগুলো সব জীবন থেকে নেওয়া। হ্যাঁ, যা মানে এমনভাবে সংলাপগুলো সাজিয়েছেন, আমি বইটা পুরোটা পড়েওছি। আমি চিতপুরে গিয়ে লালমাটিতে বসে আমি পুরোটাই পড়েছি। ওই গরিব কেন মরে, ওখানে কৌশিক চরিত্রটা এত ভালো লেগেছে যে মানে মনে হয়েছে যেন আপনি নিজে কোনো বাস্তব কোনো চরিত্রটাকেই তুলে ধরেছেন। হ্যাঁ, কিন্তু ওই সব বই এখন আমরা যদি কোনো অ্যামেচার ক্লাবকে দিই, তারা করতে চাইবে না। কেন করতে চাইবে না? আমাদের একটা আলাদা রান্নার ছেলে বরাবরই থাকে, সেই রান্না আমাদের মনে হয় না সে করতে হবে। আর আমার রিচ খাবার টাবার একদম খেতে হবে। আমাদের এইসব বইগুলো পড়েছে, হয়তো হুবহু করতে পারছেন না, কিন্তু পড়েছেন এবং হ্যাঁ, হয়তো সবটা মনে নেই, তবে দেখেছি প্রত্যেকটা। স্ত্রী পরস্ত্রীর একটা দিদিভাই খুব হিট গান আমার খুব মনে লেগেছে। হয়তো বলতে পারছি না বইটা কি। কলসিকাকে না হলে ওই বেরিয়ে যাওয়ার সময় যে বিয়ের সম্বোধন এসছে, ওর কলসিটা কি ছিল মরমে বলি। আচ্ছা আচ্ছা, মানে লজ্জাই যাচ্ছে, মানে বিয়ে হবে এরকম পাত্রপক্ষ এরকম, মানে মা হলো যাই হোক একটা হয়তো হবে। হ্যাঁ, ওখানে একটা গান ছিল প্রথম বছর। দিদিভাইয়ের কণ্ঠে একটা গান আমরা রেকর্ড করলাম। একটাও নেই, দুটো অনেকদিনের ব্যাপার তো, তারপর অনেকদিন ডাক্তার ছেড়ে দিয়েছে। এইসব বিষয়ে চর্চা থাকলে হয়, কিন্তু চর্চা তো নেই, ঘরে এসে আর চর্চা নেই। যাই হোক, মদনবাবুর আমার বাড়িতে আমি এনেছিলাম, এক সপ্তাহ ছিল মদন জেঠু বলে সম্বোধন করেছিল। যেহেতু আমার বাবাকে ভাই বলেছিল, মদনবাবুর কাছেও আমরা মানে এইভাবে অনেক কথা শুনেছি, যাত্রা ধারা আপনার কথাও তুলেছিলাম। উনিও আপনাকে প্রচণ্ড হ্যাঁ, প্রচণ্ড। আমার সাথে দুটুকরো মাতে লাস্টে এক মঞ্চে আমরা অভিনয় করলাম। হ্যাঁ, আমি ধরেছি যে করতে হবে। 2 নাইট 3 নাইট করেছি দুটুকরো মাতে। ওই বাবার রোলটা, শান্তির বাবার রোলটা করেছি।